প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আশরাফ কায়সার, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি জানেন সারা দেশে এখন প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। এ নিয়ে ইতিমধ্যে কিছু প্রশ্ন উঠেছে, কিছুটা বিতর্ক তৈরি হয়েছে। অনেকে অভিযোগ করছেন সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে না। এই সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে না, এটা একটা বড় অভিযোগ নিঃসন্দেহে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন যে রিটার্নিং কর্মকর্তার আচরণ দেখে মনে হচ্ছে কোন একটা দলের দিকে তারা ঝুঁকে আছেন। বড় অভিযোগ থাকার পরও বিএনপি প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হচ্ছে। আমাদের সামান্য বলেও অন্য প্রার্থীদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হচ্ছে। আশরাফ কায়সার, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কয়েকদিনে সারা দেশে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা আছে তাদের একটা বড় অংশই হচ্ছে কিন্তু স্বতন্ত্র প্রার্থী। এবং অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে মন্তব্য করছেন। অনেকে বলছেন যে বিদ্রোহী যত প্রার্থী আছে নির্বাচন কমিশন নিজের দায়িত্ব নিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছে। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত বলি, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে যত বেশি মানুষকে প্রার্থী হতে সাহায্য করা যায়। কেননা আপনি 16 বছর পরে নির্বাচন হচ্ছে, বড় দলগুলোর প্রার্থী থাকবে, জোট সমর্থিত প্রার্থী থাকবে, বিদ্রোহী প্রার্থী হবে, এমনকি স্বতন্ত্র হবে। কাজেই নির্বাচন কমিশন যদি পুরনো পন্থায় ভেবে থাকে যে বড় দলের পক্ষে তাকে অবস্থান নিতে হবে অথবা কিছুটা কৌশল অবলম্বন করতে হবে, এই অভিযোগ কিন্তু গুরুতর। কেননা এনসিপির মতো দল যারা 10 মাস বয়সী কিংবা স্বতন্ত্র, এদের প্রত্যেকেরই অধিকার রয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এরা অনেকে কিন্তু নবীন, অভিজ্ঞতা নাই। কাজেই তাদের দু একটা ভুল ত্রুটি কিন্তু হতে পারে। সেক্ষেত্রে এটিকে ক্ষমা সুন্দর চোখে দেখে তাকে নির্বাচনে প্রার্থিতার ব্যাপারে ফিরিয়ে আনা কমিশনের কাজ। আমি দু তিনজন প্রার্থীর কথা জানি, তাদের টেকনিক্যাল এরর হয়েছে, ইন্টেনশনের কোনো ঘাটতি নাই। কাজে আমি বলবো যে আমরা যেভাবে নির্বাচনটিকে দেখতে চাই, তাতে করে প্রথমত যে এই অভিযোগ গুরুতর, এটা যেন না থাকে এবং নির্বাচন কমিশন যেন দৃঢ়ভাবে বলতে পারে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তাদের যৌক্তিক কারণে হয়েছে। তবে আমি দেখেছি যে জামাতের বেশ কিছু প্রার্থিতাও কিন্তু বাতিল হয়েছে। জামাত আমাদের চোখে অনেক সময় গোছানো দল, তাদেরও প্রার্থিতা বাতিল হয়েছে। কেউ ঋণ খেলাপির অভিযোগে হয়েছেন, কেউ সঠিক তারিখে স্বাক্ষর না করার কারণে হয়েছেন। তাদেরকে সুস্পষ্টভাবে বলতে হবে কি কারণে হয়েছে। যেমন তাসনিম জারারটা আমাদের চোখে পড়েছে, 5,000 স্বাক্ষর নিয়ে অনেক কষ্টে উনি গেছেন, কোন কারণে বাতিল হলো সেটি কিন্তু পরিষ্কার করলে আমার ধারণা ওটা জানা গেছে যে অন্য আসনের ভোটাররা সেখানে সিগনেচার করেছে। সেই ক্ষেত্রে আমাদেরকে এমনিতে কিন্তু আমি আপনাকে বলে রাখি, আমি এই ক্লজটার বিরুদ্ধে। এই যে 1% মানুষের, এটি কিন্তু আমি অগণতান্ত্রিক মনে করি। কেন বিএনপি বা জামাতের বা এনসিপির একজন প্রার্থীকে এটা করতে হচ্ছে না, আর আমি স্বতন্ত্র বলে আমাকে করতে হচ্ছে, এটা লেভেল প্লেইং ফিল্ড হলো না। দ্বিতীয়, যে আমি ভোটের আগেই কেন আমি একজন ভোটার, আমি প্রকাশ করে দিব আমি কাকে ভোট দিব, এটি ভোটের আগে হতে পারে না। এটি অগণতান্ত্রিক, অসাংবিধানিক, এবং এটি কিন্তু আমার মনে হয় এখানে কিন্তু আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হলো যদি একজন দলীয় প্রার্থী হন, দেখা গেল সে 3,000 ভোট পেয়েছে, নজির তো আছে, নিশ্চয়ই আছে, কিন্তু স্বতন্ত্র দাঁড়ালে তাকে 5,000 সিগনেচার নিতে হচ্ছে। 5,000 সিগনেচার নিতে হচ্ছে। আমরা তো ইভেন একজন উপদেষ্টাকে জানি, উনি দলীয় প্রার্থী হয়ে 200টা না কত ভোট পেয়েছেন বা 50টা। কাজে এটি তো দলেরও অবস্থা আমরা জানি। আমি মনে করি স্বতন্ত্র প্রার্থীদেরকে উৎসাহ দেওয়া উচিত, এই ক্লজটি তুলে দেওয়া উচিত, এবং তাদের প্রার্থিতা যেন বহাল থাকে এই জন্য কাজ। এখানে আমরা দেখলাম যে একজন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, উনি কিন্তু আপনি যে মনোভাবটা পোষণ করলেন উনি কিন্তু সেরকমই বলেছেন। উনি বলছেন যে মানে আইনের বাইরে কোথাও কারো মনোনয়নপত্র বাতিল করার সুযোগ নেই। তবে উনি এটাও বলেছেন যে ছোটোখাটো ভুল আমরা বলছি এড়িয়ে যাওয়ার জন্য, যেগুলো আপনি বলছিলেন। একটা জিনিস হয়েছে যে মানে আইনও মানা হচ্ছে না কোনো জায়গায়। যেমন গাইবান্ধা আসনে একজনকে বাতিল করা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কারণে, কিন্তু দেখা গেল আরেকজন বৈধ করা হয়েছে নাটোরে, সে এমপিভুক্ত শিক্ষক। তখন আনোয়ারুল ইসলাম সরকারকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকরা যে এরকম হচ্ছে কেন। সে বলছে না, এমপিভুক্ত তো থাকলে তো বাতিল হতে পারে না। এখন প্রশ্ন যেটা হয়েছে, উনি বলছেন যে এদেরকে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু প্রশ্ন কিন্তু অলরেডি উঠে গেছে যে নির্বাচনের দায়িত্বে থাকা মাঠ পর্যায়ের যারা রয়েছেন তারা নির্বাচন কমিশনের নিয়ম নীতি মানতে চাচ্ছেন না। আপনারা জানেন অনেক আমলা অতি উৎসাহী কিন্তু মানে দলীয়ভাবে ঝুঁকে পড়ে।
এই রোগ তো আমাদের পুরনো। জি এখন এই রোগ থেকে একদিনে মুক্তি পাবো আমরা তা মনে হয় না, কিন্তু যেটি করা দরকার, দেখেন এই কর্মকর্তাদের মাঠ পর্যায়ে যারা আছেন তাদেরও নিরপেক্ষ নির্বাচন করার অভিজ্ঞতা খুব কম। হুম। তারা দলীয় নির্বাচন করে অভ্যস্ত, এমনকি নির্বাচনহীন নির্বাচন করে অভ্যস্ত। আমরা যেরকম বলছিলাম নতুন প্রার্থী, নতুন দল, স্বতন্ত্র, সেরকম মাঠ পর্যায়ের লোকগুলোকেও কিন্তু আপনার প্রশিক্ষণ দিতে হবে। এই যে আপনি একটা উদাহরণ দিলেন এমপিও ভুক্ত জি প্রতিষ্ঠানের আছে, এটি এক জায়গায় হচ্ছে এক জায়গায় হচ্ছে না, এটি খুব গুরুতর অভিযোগ। কাজে এটাকে আমি মনে করি এখানে যে সুস্পষ্ট নির্দেশ আছে, নির্দেশ এমপিভুক্ত রয়েছে। হলে সে নির্বাচন করতে পারবে। করতে পারবে। কাজেই মাঠ পর্যায়ে আমার ধারণা যে হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে কেন্দ্রের কথা মানছে না, কেউ দলীয় পক্ষপাতমূলক আচরণ করছে, অথবা কেউ অনভিজ্ঞতার জন্য এমনটি করতে পারেন। খতিয়ে দেখা উচিত এবং প্রকাশ করা উচিত যে এই জায়গায় হয়েছিল। দেখুন, ট্রান্সপারেন্সি হচ্ছে এখন ক্রেডিবিলিটির পূর্ব শর্ত। নির্বাচন কমিশনকেও ট্রান্সপারেন্ট হতে হবে। কিন্তু একটা প্রশ্ন উঠছে, সেটা হলো যে যদি নির্বাচনের আগেই এই ধরনের অবস্থা দাঁড়ায় তাহলে নির্বাচনের জন্য কি হবে? এই সক্ষমতার ব্যাপার আমি অনেক দিন থেকে বলছি। আমার কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশন সক্ষমতার দিক থেকে একটি জাতীয় নির্বাচন এবং একই দিনে একই সঙ্গে একটি গণভোট অনুষ্ঠানের জন্য এখনও প্রস্তুত না। কারণ আপনি দেখবেন ২-৪টি অভিযোগের পরেই তাদেরকে আমরা দেখতে পাই বিব্রত হতে অথবা উত্তর না দিতে। আর আপনি যদি আইন শৃঙ্খলার দিকে তাকান, আপনি জানেন যে এই ভোটটি বিকেলের মধ্যে বিজয়ী হয়ে যাওয়াটাই হচ্ছে সবার লক্ষ্য। কাজেই আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, এমনকি দলের ভেতরে কোন্দলও হতে পারে, আন্তদলীয় কোন্দল তো আছেই। নির্বাচন কমিশনকে প্র্যাকটিক্যালি অন্তত তার জোগাড় যন্ত্র, প্রশাসন, পুলিশ এদেরকে নিয়ে এবং মূলত রাজনৈতিক দলের সাথে কাজ করে এই আস্থাটা অর্জন করতে হবে যত শীঘ্র সম্ভব। কেউ কেউ বলছেন যে নির্বাচন কমিশন যদি শক্ত থাকে তাহলে অনেক জিনিসের সমাধান হয়ে যেতে পারে। এটি একেবারে তার শিথিলতার কোনো সুযোগ নাই। কারণ সে শিথিল যেখানেই হবে সেরকম আরও ১০০টি ঘটনা ঘটবে। কিন্তু আপনি যদি শক্ত হাতে দমন করেন, আপনি বিশ্বাস করেন যে এখন যারা নির্বাচনের মাঠে আছে তারা সবাই হয়তো চাচ্ছে যে আমার ব্যাপারে শক্ত হাতেই দমন হোক। কেননা তারা ওই পরীক্ষায় পরীক্ষিত হতে চাচ্ছে যে আমি বিজয়ী হয়েছি সঠিকভাবে। আপনি দেখুন, একটি খারাপ নির্বাচন কিন্তু একজন প্রার্থীর মনোকষ্টেরও কারণ হয়, কেননা উনি তো ওই বিজয়ের উচ্ছ্বাস করতে পারেন না। নির্বাচন কমিশনকে আমি তাদের যে মার্ক, তাদের সেই মার্ক দিব কিন্তু নির্বাচনের পরে কতটা ভালো, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন তারা করতে পেরেছেন এর উপরে ভিত্তি করে। আশরাফ কাসেম, আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। আপনি জানেন যে আমাদের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে তুলপাড় চলছে। তাকে ভারত আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য বলেছিল এবং আইপিএলের কেকেআর উনি যে দলটি তাকে কিনেছিল তাকে বাদ দিয়েছে এবং এটা নিয়ে নানান ধরনের কথা উঠেছে। এবং আপনারা জানেন যে হিন্দুত্ববাদী তাদের দাবির মুখেই এই কাজটা করা হয়েছে এবং বিজেপি সরকার নিজে এর সঙ্গে জড়িত রয়েছে। কিন্তু এর রিয়েকশনটাও বাংলাদেশ থেকে খুব কড়াভাবে এসছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আইনমন্ত্রী এবং যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে অধ্যাপক আসিফ নজরুল, উনি কিন্তু খুব কড়াভাবে একটা কথা বলেছেন যে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নথি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইটের নির্দেশ যে দিয়েছে আমি আর নিন্দা করি এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতেও তিনি অনুরোধ করেছেন। উনি বলেছেন যে আমি তথ্য সম্প্রচার মন্ত্রীকে উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারের জন্য বন্ধ করে দেওয়া হয়। কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নেব না, গোলামির দিন শেষ। আইপিএল সম্প্রচার বন্ধের ব্যাপারে দাবি জানিয়েছেন আমাদের সংস্কৃতি উপদেষ্টাও মোস্তফা সরোয়ার ফারুকী। এবং আপনি জানেন যে এই ঘটনা তারাই দাবিটা জানিয়েছে গতকাল। আজকে তথ্য উপদেষ্টা নিজে একটা সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে বলেছেন যে চুপ করে বসে থাকার উপায় নেই, একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে। কি বলবেন গোটা বিষয়টিকে নিয়ে? এটার ব্যাপারে আপনাকে জিরো টলারেন্সে যেতে হবে। কেননা দেখেন, আমরা স্পোর্টসকে কিভাবে দেখতে চাই যে আপনার ধর্ম, মত, গোত্রের ঊর্ধ্বে, এটি তো ভারত বাংলাদেশে বা পৃথিবীর সব জায়গায় বলে। এখন ভারতে যদি উগ্র গোষ্ঠীর কারণে বাংলাদেশের একজন ক্রিকেটারকে আপনার দল থেকে বাদ দিতে হয় এবং সেটা আবার দল মেনে নেয়, তারপরে আবার বিজেপির সেই নেতা উচ্ছ্বাস প্রকাশ করেন যে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, এবং বিজেপি সরকার কিন্তু এর দায় এড়াতে পারে না। কেননা দেখুন, ভারতে একটি সাম্প্রদায়িক সরকার 10 বছর ধরে ক্ষমতায়, কিংবা আরেকটু বেশি।
সেই দেশের অনেক আইন, অনেক রীতি আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে করা হচ্ছে। ক্রিকেটে যদি আপনি সেটির বলবৎ করতে চান বা করেন, তাতে করে কিন্তু আপনার ক্রিকেটের যে সৌন্দর্য সেটি নষ্ট হবে। আর এক মুস্তাফিজ যদি নিরাপদ না থাকে, তাহলে আমাদের জাতীয় দল কি করে নিরাপদ হবে? আর সেখানে গিয়ে কিভাবে খেলবে? অতএব আমাদের বিসিবি যে চিঠি দিয়েছে যে তারা ভারতকে ভেন্যু হিসাবে নিরাপদ মনে করছে না, আমার তো মনে হচ্ছে খুবই যৌক্তিক। সেক্ষেত্রে দুবাই হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, যেহেতু যৌথভাবে হচ্ছে, শ্রীলঙ্কা হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে। এবং এই দাবি এতই যৌক্তিক, দেখুন আজকে যদি ভারতীয় একজন খেলোয়াড়কে আপনি এই দেশ থেকে বহিষ্কার করতেন, ভারত পৃথিবীকে জানাতো যে এটা তালেবান রাষ্ট্র হয়ে গেছে, আমাদেরকে নেওয়া হচ্ছে না, কাজে আমাদেরকে ওই পথে নিতে হবে। দ্বিতীয় আমি বলি, ক্রিকেট কিন্তু একটা অত্যন্ত বড় ব্যবসা এবং আইপিএল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ড ক্রিকেটের। সেই আইপিএলের ভিউয়ারশিপের উপরে, ব্রডকাস্টিং ভিউয়ারশিপের উপরে কিন্তু তার ব্র্যান্ড ভ্যালু নির্ভর করে, অবশ্যই, যার একটা বড় অংশ কিন্তু বাংলাদেশ। কাজেই আমরা যদি এই জায়গাটাতে হাত দেই, আপনি দেখবেন তখন উগ্র সাম্প্রদায়িকতাও সেকেন্ড সিটে চলে যাবে। ব্যবসা কিন্তু ইন্ডিয়ানরা তখন ভালোই বুঝতে পারবেন। কাজেই আমার মনে হয় আমাদের 3টি মন্ত্রণালয় যেভাবে একসাথে কথা বলছে, বিশেষ করে আসিফ নজরুলের বক্তব্য, এই যে তথ্য সম্প্রচার উপদেষ্টার বক্তব্য, আমার মনে হয় যে আইপিএলের ব্রডকাস্টিং নিষিদ্ধ করা উচিত। কেননা যেই খেলায়, যেই লিগে মুস্তাফিজ নাই, সেই লিগ আমার ধারণা বাংলাদেশের দর্শক এমনিতেও দেখবে না, প্রয়োজন নেই। এইখানে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারতীয় রাজনীতিবিদ, যিনি একসময় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, কংগ্রেস নেতা, লোকসভার সদস্য এবং তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি রয়েছে তার সভাপতি শশী থারুর কিন্তু একটা রিয়াকশন দিয়েছেন, একটা অন্যরকম। আমরা আসলে কাকেও শাস্তি দিচ্ছি, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ব্যাপারে বলেছে। উনি একটা কথা বলেছেন যে এই যে এটা আসলে একটা ঘৃণাসূচক ব্যক্তিগত হামলা হয়েছে মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য। উনি কিন্তু আরেকটা সেন্সিটিভ কথা বলেছেন যে যে সাম্প্রদায়িক কথা বলা হচ্ছে, যদি লিটন দাস এবং সৌম্য সরকার থাকতো তাহলে ভারত কি করত? হ্যাঁ, এই ধরনের প্রশ্ন উনি উঠিয়েছেন, কি বলবেন? এই পুরো আলোচনাটা কিন্তু অনেক সেন্সিটিভ, স্পর্শকাতর, এবং আমি শশী থারুরের এই কমেন্টে খুব প্রীত। কেননা গত অগাস্ট থেকে তার অনেক কমেন্ট আমার মনে হয়েছে যে বাংলাদেশের পরিস্থিতি না বুঝে উনি করেছেন। বিশেষ করে আমাদের এখানে সরকারের ধরন, সরকারের গঠন প্রক্রিয়া, বিগত আওয়ামী লীগ সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক। শশী থারুরকে আমরা আশা করি যে উনি খুব, যেহেতু অনেক শিক্ষিত মানুষ, নলেজেবল মানুষ, তিনি এই কমেন্টটা কিন্তু দারুণভাবে বলেছেন। আজকে লিটন দাস থাকলে তো এই দাবি উঠতো না, যদি আইপিএলে খেলতে যেত, কিংবা সৌম্য সরকার। অথচ আপনি দেখবেন যে বাংলাদেশে যখন লিটন দাস, বা এই যে আমাদের জুলাই অগাস্টে বাড়ি পোড়ানো হয়েছে মাশরাফির, কিন্তু ইন্ডিয়াতে প্রচার হয়েছে লিটন দাসের। তার মানে তারা সাম্প্রদায়িক উস্কানিটাকে রাজনীতির অংশ বানিয়ে ফেলেছে। আমরা ক্রিকেটকে রাজনীতির অংশ বানাতে চাই না। ক্রিকেট আমাদের গর্বের বিষয়, এবং আমরা পৃথিবীর আর যেখানেই হেড স্পিচ হোক না কেন, স্পোর্টসে আপনি এটা করতে পারবেন না, মিউজিকে এটা করতে পারবেন না, কালচারে করতে পারবেন না, তাহলে কিছুই অবশিষ্ট থাকবে না। আমার ধারণা শশী থারুর তার দেশের অন্যান্য আইন প্রণেতাকে এই ব্যাপারটি বলতে পারবেন, এবং এটি কিন্তু পরিষ্কার ঘৃণা ছড়ানোর প্রক্রিয়া ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে, বা ক্রিকেট টিমটি, এমনকি তাদের যে অথরিটি রয়েছে যারা ক্রিকেট পরিচালনা করেন, এটি অতি দ্রুত প্রত্যাহার করলে ভারতের জন্য অনেক ভালো হবে। ক্রিকেট, স্পোর্টস বা মিউজিক, এসব জায়গাতে আমরা এইসব মাধ্যমকে আরও ব্যবহার করতে চাই, দেখতে চাই ঘৃণা দূর করার ক্ষেত্রে। সেখানে ভারতীয়রাও যদি এটাকে ঘৃণা ছড়ানোর মাধ্যম হিসাবে ব্যবহার করে, এটি অত্যন্ত নিচুমানের চর্চা, এবং এর ভুক্তভোগী ভারত নিজে হবে বলে আমার ধারণা। জি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন লেখক এবং
রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। পাকিস্তানের পর বাংলাদেশের ক্রিকেটকেও যদি ভারত তার রাজনৈতিক প্রতিহিংসা প্রকাশের হাতিয়ার বানায়, তাহলে উপমহাদেশে যে ক্রিকেটের ঘিরে যে ভারতের একটা সফট পাওয়ার তৈরি হয়েছে, সেটা তো বড় ধাক্কা খাবে, কি বলবেন? নিশ্চিতভাবেই, বিশেষ করে পাকিস্তানের সাথে ভারত গত কয়েক দশক ধরে ধারাবাহিকভাবে যে বৈষম্যমূলক আচরণ করছে, এটি কিন্তু দেখলে বোঝা যায়। যেমন আইপিএলে কিন্তু পাকিস্তানি প্লেয়াররা খেলতে পারে না, এবং তাতে করে কি হলো, এরকম একটা টুর্নামেন্টে আপনি যদি খেলতে না পারেন, তাহলে কিন্তু আপনার স্কিল গ্রো করছে না। এই ক্ষতিটা পাকিস্তানকে মেনে নিতে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে আজকে মুস্তাফিজকে নিয়ে ভারত যেটা করলো, এটা কিন্তু পাকিস্তানের ঘটনার পরম্পরা। তার মানে ভারত আস্তে আস্তে বাংলাদেশকে পাকিস্তানের কাছাকাছি একটি দেশ হিসাবে ট্রিট করতে শুরু করেছে। এখন ভারত এক ধরনের ক্ষমতা এনজয় করে, এবং আপনি জানেন যে বিশ্ব ক্রিকেটে ভারত একটা মোড়লের মতো। তারা সিদ্ধান্ত নেয় কোথায় খেলা হবে, কী নিয়মে হবে, কিভাবে হবে, এবং এই যে ব্যবসাটা প্রায় বিলিয়নস অফ ডলারের বিজনেস, এখানে কিন্তু ভারত সবচেয়ে বড় অংশীদার। কাজে লভ্যাংশ ভারতের পকেটেই যায়। এখন খেলার যদি সৌন্দর্য নষ্ট হয়, আকর্ষণ কমে যায়, তাহলে কিন্তু এই দায় ভারতের নিতে হবে। আবার ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত মিলে সে দক্ষিণ এশিয়াতে যে একটা বলয় তৈরি করতে পারে, সেটাও কিন্তু তার প্রভাবের ক্ষেত্রে ভূমিকা রাখবে, এবং আমার ধারণা এটা ক্রিকেটের জন্য ভালো হবে না। আপনি জানেন যে ভারত যে ক্রিকেটের মাতব্বরিটা করে, শুধু তার নিজের দেশের বেশি জনসংখ্যা তার জন্য নয়, কিন্তু যারা আপনি বলছিলেন পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, প্রায় 50 কোটি লোক কিন্তু মাইনাস হয়ে যাবে তারা যে ধরনের ক্রিকেটের ব্যাপারে বা খেলাধুলার ব্যাপারে যে ধরনের পদক্ষেপ নিয়েছে। এবং যেটা আমি বলছিলাম, এটা কিন্তু তার একটা সফট পাওয়ার ছিল। আসলে এই সফট পাওয়ার থেকে সে আসলে দূরে সরে যাচ্ছে। এবং ফাইনালি যেটা আপনি আরও ভালো জানেন, ওর বিজ্ঞাপন জগতের একটা কাজ করেন, এই যে 50 কোটি লোক মাইনাস হয়ে গেলো আইপিএল থেকে, যদি হয়ে যায় কোনো কারণে, অলরেডি 44 কোটির মতো হয়ে গেছে দুই দেশ, বাংলাদেশ পাকিস্তান মিলে, তাহলে তো ব্যবসা বড় ধরনের ধস নামবে সাংঘাতিকভাবেই। এবং আপনি জানেন যে বিজ্ঞাপন নির্ভর করে দর্শক প্রিয়তার উপরে। এই মুহূর্তে আপনি বিজ্ঞাপনটি কোথায় প্লেস করবেন সেটি টিআরপি ঠিক করে দেয়। এখন ভারতের জন্য বাংলাদেশ মার্কেট, পাকিস্তান মার্কেট, শ্রীলঙ্কা মার্কেট, এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং তার উপরে মূল্যমান নির্ধারিত হয়। আইপিএলের পার 30 সেকেন্ডস কত হবে, এটা এই দক্ষিণ এশিয়ার ভিউয়ারশিপের উপরে ঠিক হয়। এখন দক্ষিণ এশিয়ার ভিউয়ারশিপ আজকে যদি বাংলাদেশ সরকার ব্রডকাস্টিং বন্ধ করে দেয়, তাহলে তো এটা জিরো ভিউয়ারশিপ হয়ে গেল। ওখানে বিজ্ঞাপনের বাজার পড়ে যাবে। বিজ্ঞাপনের বাজার পড়ে গেলে খেলোয়াড়দের সম্মানই পড়ে যাবে। খেলোয়াড়দের সম্মানই পড়ে গেলে আইপিএলের ভ্যালুয়েশন কমে যাবে। তো তার যে চেইন রিঅ্যাকশন আছে, এটি ভারতকে একটি ভিন্ন জায়গায় নিয়ে যাবে। আর আপনি একটা সফট পাওয়ারের কথা বলছিলেন, এই মুহূর্তে পৃথিবীর সব দেশ, বিশেষ করে যারা বিশ্বে মাতব্বরি করতে চায়, তারা সফট পাওয়ারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে। সেটি আজকে ইংল্যান্ড একসময় আর্ট কালচার, আর্কিটেকচার নিয়ে করেছে। কাজেই ভারতের ক্রিকেট, ভারতের মিউজিক, ভারতের সিনেমা, এটি হচ্ছে ভারতের সফট পাওয়ারের বড় রকমের ঘাঁটি। সেই জায়গায় ক্রিকেটকে সে যদি কন্ট্রোভার্সিয়াল করে ফেলে এবং ধর্মীয় আবরণ দিয়ে দেয় এবং উগ্রবাদীদের দাবির মুখে চলতে শুরু করে, তাহলে ভারতের সফট পাওয়ার হওয়া পথে আটকে যাবে। অনেকেই বলছেন যে আসলে রিয়েলিটি মেনে নিতে পারছে না ভারত। সংকটটা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানে, শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশটির সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক বলতে গেলে অনেক তলানিতেও চলে এসছে। এবং তারা সংখ্যালঘু নানান ইস্যু নিয়ে বারবার এটা সামনে নিয়ে আসছে। এবং যেটা হচ্ছে সেটা হলো যে, যার কারণে হয়েছে কি, এই ক্রিকেটটাকেও তারা এর ভিতরে ঢুকিয়ে ফেলেছে। ফাইনালি কি হবে তাহলে সম্পর্ক? প্রথমত ভারতকে এই বাস্তবতা মেনে নিতে হবে যে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন ঘটেছে, এবং এই বাস্তবতাও মেনে নিতে হবে যে তাদের দীর্ঘদিনের যে একক সঙ্গী আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, তারা বাস্তবে বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে আর নাই। এবং এই বাস্তবতাও মেনে নিতে হবে যে তরুণরা ভারতের ব্যাপারে সম্মানজনক অবস্থান আদায় করতে চাচ্ছে। যেমন গত কয়েক মাসে কিন্তু আমরা ভারতকে স্পোরাডিক ওয়েতে কিছু উদ্যোগ নিতে দেখি। সেটা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো, জয়শঙ্কর ঢাকা এলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে। কিন্তু এই স্পোরাডিক আচরণগুলো থেকে কিন্তু এটা সম্পর্কের যে ধাপে উত্তরণ ঘটানো দরকার, সেটা ঘটবে না। আপনার ভেতর থেকে এই সাম্প্রদায়িক বিষ সরাতে হবে। কেননা বাংলাদেশে যারা হিন্দু ধর্মের মানুষ আছে, তারা সুখে শান্তিতে থাকলেও ওই পারের হিন্দু ধর্মের মানুষদের দরকার
অশান্তির বার্তা ইন্ডিয়াতে নিয়ে যাওয়া, সেটিতে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক সুবিধা পান তারা। ফলে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী একটা গিনিপিগের মতো ভারতের রাজনীতির শিকার হচ্ছেন। এটি বন্ধ করতে হবে। দেখুন, আমরা দেশ হিসাবে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান এই বিভেদে যাবই না। প্রত্যেকটা নাগরিক এখানে বাংলাদেশের নাগরিক। এবং আমি রায়ের বাজারে বড় হয়েছি, হিন্দু অধ্যুষিত এলাকায়। আমি চোখের সামনে দেখেছি কি করে ইকোনমিক প্রভাব হচ্ছে, সবাইকে শক্ত রাখে কিংবা দুর্বল করে দেয়। সেখানেও দুর্বল হিন্দু আছে, দুর্বল মুসলমান আছে, আবার শক্ত হিন্দু আছে, শক্ত মুসলমান আছে। পরিস্থিতিটা এরকম। এখন ভারত বাংলাদেশের বাস্তবতাকে মেনে নিতে পারেনি, এটি বোঝা যাচ্ছে তার প্রতিটি কর্মকাণ্ডে, সর্বশেষ মুস্তাফিজের ঘটনা দিয়ে। কিন্তু এটি তো আসলে এখন তো উল্টো প্রতিক্রিয়া হচ্ছে। ধরুন, আওয়ামী লীগের মতো একটা ফেসিস্ট সরকারকে এদেশে ভারত টিকিয়ে রেখেছিল, এটা প্রতিষ্ঠিত সত্য। শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিক পর্যায়েও এটা সবাই জানে। তরুণরা ভারতকে পছন্দ করছিল না, মূলত এই একটা ইস্যুতেই প্রথমটা শুরু হয়, যেটা ফেসিস্টকে তারা লালন পালন করছে। এবং আপনি জানেন যে তরুণদের মধ্যে আসলে বড় অংশই ভারতকে পছন্দ করে না। এখন এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, যেটা মুস্তাফিজ কেন্দ্র করে যে ঘটলো, তাহলে কি হবে? এখন তরুণরা তো আরো বেশি ভারত বিরোধী হয়ে উঠবে। এইসব ঘটনায় দিল্লির লাভটা কোথায়? দিল্লির তেমন কোনো লাভ নেই। এইসব ঘটনায় তরুণদের মনে যে আগুন তৈরি হয়েছে সেটি আরও বিস্তৃত হবে, এবং সেটি অনেকটা চিরকালের মতো করে বিস্তৃত হতে পারে। আপনি শুধু ভাবুন যে 18 কোটি দেশে আপনার ভারত, যার চারিদিকে ভারত, তার ভেতরে এরকম একটি অগ্নিগর্ভ ভারত বিরোধী মনোভাব, এবং সেই তরুণদের যারা আরও 50 থেকে 60 বছর জীবিত থাকবেন। কাজেই ভারতের জন্য কূটনৈতিক দিক থেকে, নিরাপত্তার দিক থেকে, কোনো দিক থেকেই, অর্থনৈতিক দিক থেকে আপনি ভারতের একটা বড় বাজার হচ্ছে বাংলাদেশ। আপনি ভারতীয় পণ্য, ভারতীয় সার্ভিস, ভারতের যারা উচ্চমানের বেতনে চাকরি করেন তাদের বাজার সব মিলিয়ে ভারতকে অঙ্কটি কষতে হবে। আমার ধারণা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ভেতর দিয়ে ভারত আইনের শাসনেও পিছিয়ে পড়েছে। কারণ আপনি প্রতিবেশী দেশের অপরাধীকে আশ্রয় দিয়েছেন, তাহলে তো শেখ হাসিনার পাশাপাশি আপনি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের যে লোকজন আছে তাদেরকেও আশ্রয় দিতে পারেন। তার মানে ভারত একটা অভয়ারণ্য হয়ে গেছে অপরাধীদের। ভারতকে হয় শেখ হাসিনা এবং তার সঙ্গীদেরকে বাংলাদেশে ফেরত দিতে হবে, অথবা তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিয়ে নিজের নিউট্রাল অবস্থানকে প্রকাশ করতে হবে। তা না হলে আজকে তরুণদের মধ্যে যে ভারত বিরোধিতা, এই আগুন কিন্তু জ্বলতে থাকবে। কখনো সেটি পণ্য বর্জনের দিকে যাবে, কখনো সেটি এখানে থেকে ভারতীয় যারা চাকরিজীবী আছেন তাদেরকে বিদায়ের দিকে যাবে, এবং কখনো কখনো কিন্তু জাতীয় নিরাপত্তার জন্য হুমকির দিকে যাবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি গত 16 মাসেও এর সূচনা কিন্তু বাংলাদেশে দেখিনি। বাংলাদেশে কিন্তু হেড স্পিচ করা হয়নি, বাংলাদেশে কিন্তু সংখ্যালঘুদেরকে নিয়ে আরও আমি বলবো যে গুরুত্বের সাথে দেখা হয়। সাধারণ একজন মুসলিম নাগরিকের চেয়ে তার স্বার্থটিকে আরেকটু গুরুত্বের সাথে দেখা হয়। কেননা সরকারটির ব্যাপারে যেহেতু অভিযোগ রয়েছে যে ধর্মবিশ্বাসীদের শক্ত অবস্থান, অতএব তারা আরেকটু বাড়তি কিছু করেন। ভারতের উচিত হবে এই সুযোগটি ব্যবহার করে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার। আপনি প্রায় $5 বিলিয়ন ভারত শুধু বঞ্চিত হয় আমাদের স্বাস্থ্যসেবা যদি বিঘ্নিত হয় তাহলে। কাজে ভারতের সাথে আমাদের একটা লিখিত অর্থনীতির অঙ্ক আছে, অলিখিত অর্থনীতির অঙ্ক কিন্তু তার থেকে 3 থেকে 4 গুণ। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অনেকে ধারণা করছিল যে ভারত সম্ভবত কিছুটা ইজি হচ্ছে। যেমন ধরুন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ তাকে শ্রদ্ধা জানাতে, যেটা আপনি বলছিলেন যে পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন। তারপরে আবার আমরা দেখলাম যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে যান। এই কারণে সেখানে একটু বিক্ষোভ মিছিল হয়েছিল আমাদের হাই কমিশনের সামনে, সেই বিষয়ে তাদেরকে বাংলাদেশকে একটা ভরসা দেওয়ার জন্য যে এরকম হবে না। এবং উনি আবার একই সঙ্গে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন। অনেকে ভাবছিল যে এটা একটা তাৎপর্যপূর্ণ হয়তো কিছুটা ডেভেলপ হচ্ছে, কিন্তু আমরা দেখলাম যে আবার সেই একই অনিশ্চয়তার মুখে পড়ে গেল, বিশেষ করে এই মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণ হলো, যদি তারা আন্তরিকই হতো তাহলে এই ঘটনা নিশ্চয়ই ঘটাতো না। কি বলবেন? আমি এখনো মুস্তাফিজের ঘটনাটাকে বিক্ষিপ্ত ঘটনা হিসাবে দেখতে চাই। বিক্ষিপ্ত দেখাতে সুযোগ নেই, সরকার তো জড়িত না। কেন বলি? কারণ ভারতের যে ক্রিকেটের মোড়লরা আছেন তারা অনেক সময় সরকারের বাইরেও শক্তিশালী, এবং তাদের যে পলিটিক্স সেটা উগ্রবাদীদের কাছে কখনো কখনো অতীতেও পরাস্ত হয়েছে। আপনি এখানে তো মন্ত্রীরা পর্যন্ত বলতেছে, এমপিরা বলতেছে
হ্যাঁ, সেটা আমি BJP আমি চাই না বিশ্বাস করতে যে এটা সরকারের মানে প্রত্যক্ষ সিদ্ধান্ত, আমি চাই না। কিন্তু আপনি যদি যেই রাজনাথ সিংয়ের কথা বললেন, দূতাবাসে গেছেন বা ঢাকায় জয়শঙ্কর এসছেন, এগুলো দেখে কিন্তু আমাদের মনে হয়, দেখুন ভারতের সাথে আমরা একটা বাস্তবিকভাবে মানে মিউচুয়াল রেসপেক্টের সম্পর্ক চাই। কেননা প্রতিবেশীর সাথে আপনি বৈরিতা কোনো প্রতিবেশীর জন্য ভালো না। কিন্তু ভারত যেভাবে বাংলাদেশকে অতীতে মানে গোলামীর রাষ্ট্র হিসাবে ট্রিট করেছে অথবা আধিপত্যবাদের একটি ঘাঁটি হিসাবে ট্রিট করেছে, সেটি যে বাংলাদেশ আর কোনোদিন মেনে নেবে না, এই বাস্তবতা ভারতকে মানতেই হবে। উপলব্ধি করে নতুন করে প্লেবুকটা রেডি করতে হবে। আপনি জানেন যে প্রতিবেশী সব দেশেরই একটা বড় অভিযোগ হলো যে ভারত তাদের বড় ভাইয়ের মতো আধিপত্য বিস্তার করতে চায়, যেটিকে একাডেমিক ভাষায় বলা বিগ ব্রাদার সিনড্রোম। আসলে ভারত এই বিগ ব্রাদার সিনড্রোম থেকে বেরোতে পারছে না কোনোভাবেই, আর ভারতের মিডিয়াটাকে ব্যবহার করে দাদাগিরি। এই কারণে আপনি দেখবেন যে লক্ষ্য করছেন যে টোটাল প্রতিবেশীর মধ্যে কিন্তু একটা পররাষ্ট্রনীতিতে বড় ধরনের চাপের এবং চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে দিল্লি। দেশটির কূটনৈতিক ব্যর্থতা নিয়েও প্রশ্ন উঠছে। ভারত কি নিজেই তার প্রতিবেশী দেশকে তার বিরুদ্ধে উস্কে দিচ্ছে? অনেকটা তাই। আমি শুধু আপনাকে একটা উদাহরণ দিই। গত 20 বছরে ঢাকায় যারা ভারতীয় হাই কমিশনার ছিলেন, তাদের ভূমিকাকে আপনি খেয়াল করেছেন 5ই অগস্টের পরে? তারা সাংঘাতিকভাবে কমিউনাল, সাম্প্রদায়িক, বাংলাদেশ বিরোধী এবং মানে আওয়ামী লীগ ছাড়া আর সব রাজনৈতিক দলের বিরোধী বক্তব্য প্রচার করেছেন। একজন কূটনীতিক মিথ্যা প্রচার করছে, প্রোপাগান্ডা প্রচার করছে, এটি দেখতেও কিন্তু অনেক কদর্যপূর্ণ। বিশেষ করে বিনা স্বীকৃতি যেভাবে কথা বিনা বলছে, সিকরির মুখের ভঙ্গি যদি আপনি দেখেন, বোঝাই যায়। শারীরিক ভঙ্গি কিংবা পিনাকির, সে যে আমাদের পিনাক রঞ্জন, এটি কিন্তু ডিপ্লোমেটদের কাছে আমরা আশা করি না। আপনি এরকম 4টা বাংলাদেশি ডিপ্লোমেটের নাম বলেন তো। একদম ডিপ্লোমেটের আচরণ তো এরকম হওয়ার কথা না। তাদের তো পুরো ট্রেনিংটাই হয় এইভাবে যে সে যেন সভ্য ভব্যতার সাথে কাজটি করতে পারে। আমি তো 4 জন বাংলাদেশি ডিপ্লোমেটের নাম বলতে পারবো না যারা ভারতে পোস্টেড ছিল এবং যাদের মধ্যে এরকম কমেন্ট করার লোক আছে। কাজেই ভারতের অভ্যন্তরীণ একটা সংকট আছে। আপনাকে আমি বলি, তাদের রক্তে রয়েছে বৈষম্য করা, সেটি মুসলমানদেরকে খাটো করে দেখা, সেটি হিন্দু ধর্মাবলম্বীদেরকে উচ্চ জাত মনে করা এবং প্রতিবেশী ছোট দেশকে খাটো করে দেখা, নিজে যে ভৌগোলিকভাবে বড় কিংবা অর্থনৈতিকভাবে শক্তিশালী সেই দাম্ভিকতা প্রদর্শন করা। দেখুন, সে পাকিস্তানের সাথে যুদ্ধে তেমন কোনো বিজয়ী অর্জন করতে পারে না, যে কারণে আমাদের মুক্তিযুদ্ধকে অনেকটা দলীয়করণ করে নিয়েছে। কিন্তু সেই পাকিস্তানকেও সে অনেক ছোট করে কথা বলে। জয়শঙ্কর ঢাকা ঘুরে যাওয়ার পরেও সুপ্রতিবেশী সুলভ আচরণ বাংলাদেশের সাথে করতে চায় বলেছেন, আর খারাপ প্রতিবেশী বলেছেন পাকিস্তানকে। কাজেই এই ডিপ্লোমেসির ভাষা কিন্তু এরকম না। জয়শঙ্কর তো তাদের টপ ডিপ্লোম্যাট, তিনিও এইভাবে কথা বলতে পারেন না। ভারতকে পুরো খোল নলচে বদলে সাউথ এশিয়াতে বিহেভ করতে হবে। তার যে গ্লোবাল পজিশন, সেটি কিন্তু আগের জায়গায় নাই। আরেকটা জিনিস হচ্ছে, বিশেষ করে এরা তো বড় ধরনের চাপে রয়েছে। আপনি জানেন যে বড়দিনে ইন্ডিয়াতে যে ঘটনা ঘটেছে। আরেকটা জিনিস আপনাকে বলি, বাংলাদেশকে ভারত গিনিপিগ বানিয়ে তার সফট ন্যারেটিভ প্রচার করার একটা জায়গা তৈরি করেছিল, সফট পাওয়ার হওয়ার। 71 সালের মুক্তিযুদ্ধকে পাক ভারত যুদ্ধ বলে ভারত এমন সব উদ্ভট কাহিনী বলিউডের মাধ্যমে এনেছে যেগুলো বাংলাদেশে কোনোদিন ঘটেই নাই। কাজেই এই জায়গাগুলোতে, এবং তখন কিন্তু আবার আমাদের সরকার যৌথ প্রযোজনায় মুজিব করেছেন, যেখানে মুজিব আর বেগম মুজিব ছাড়া আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে আর কাউকে খুঁজে পাচ্ছেন না। মুক্তিযোদ্ধারা একেবারে কর্নার্ড, মানে অ্যাজিভ মুক্তিযোদ্ধারা কোনো যুদ্ধই করে নাই। কাজেই ভারতের এই চেষ্টা কিন্তু আগুন নিয়ে খেলার মতো। আমরা অতীতে নেপালের ভূমিকা দেখেছি, শ্রীলঙ্কা দেখেছেন, পাকিস্তান দেখেছেন, এখন বাংলাদেশ যুক্ত হয়েছে, ছোট দেশ মালদ্বীপ পর্যন্ত বাংলাদেশ যুক্ত হয়েছে, যে ভারতের কাছ থেকে মিউচুয়াল রেসপেক্ট আশা করে। এর মানে প্রতিবেশীর দেশগুলোর কাছ থেকে ভারত দূরে সরে যাচ্ছে, এবং আপনি যেটা বলছিলেন যে তার যে আধিপত্য, সেটাও আসলে সংকুচিত হয়ে যাচ্ছে, এটাকে বলা যায় একেবারেই। এবং অনেক দেশ কিন্তু স্বাধীন সার্বভৌম চেহারা নিয়ে দাঁড়াতে চাচ্ছে। দেখুন, পৃথিবীতে অর্থনীতির আকার
কিংবা জনসংখ্যার আকার কিংবা ভৌগোলিক আকার দিয়ে আপনি সব বিবেচনা করতে এবং পারবেন এটাই না। ক্ষমতার প্রতীক নয়। এটি প্রতীক নয়। আরেকটা জিনিস ভারতকে বিবেচনা করতে হবে, চায়না কিন্তু এখন পৃথিবীর 1 নম্বর কিংবা 2 নম্বর শক্তি। কাজেই এই অঞ্চলে কিন্তু তার ইন্টারেস্ট রয়েছে। আজকে নেপালে কিন্তু অবকাঠামো চায়না তৈরি করছে। বাংলাদেশের অতীতে কিন্তু চায়না অবকাঠামো পর্যন্ত ছিল, এখন পলিটিক্সে ভূমিকা পালন করে। যেটা কখনো ছিল না। গত 16 মাসে কিন্তু আমরা তাই দেখেছি। সব দলের লোককে চায়না ভিজিট করিয়েছে, শত শত লোক, শত শত লোককে, এবং তারা আমাদের গণতান্ত্রিক রূপান্তরের সঙ্গী হতে চায়। কাজে ভারতকে উপলব্ধি করতে হবে তার ভুল কূটনীতি এবং ভুল স্বেচ্ছাচারিতার কারণে সে যেন এই ভূখণ্ডের সাথে সম্পর্ক না হারায় এবং সে যেন চায়নাকে সুযোগ না দেয়। এই ভূখণ্ডের আমরা যতগুলো দেশের নাম বললাম সবগুলো দেশ কিন্তু চায়নার সাথে ইকোনমিক কোঅপারেশনে মোর কমফোর্টেবল দেন ইন্ডিয়া। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জনাব আশরাফ কায়সার। খালেদা জিয়া বিদায় নিয়েছেন, গৌরবময় বিদায়, এবং অনেকদিন, বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু মানুষের মন থেকে আসলে তার বিদায়টা মেনে নেওয়াই কষ্ট হচ্ছে। এবং উনি বাংলাদেশে কি ছিলেন, বাংলাদেশের মানুষের সাথে তার কী ধরনের সম্পর্ক ছিল, এই বিষয় নিয়ে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন গতকাল রাতে। উনি কিছু কথা বলেছেন যে মানুষের কাছে খালেদা জিয়ার যে কতটা তাৎপর্যপূর্ণ ছিলেন সেটা উনি এখন নতুন করে আবার উপলব্ধি করছেন। হতে পারে উনি দীর্ঘদিন বাইরে ছিলেন, যে খালেদা জিয়ার ব্যাপারে সাধারণ মানুষের যে অভিব্যক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, এই বিষয়টা হয়তো উনি কাছ থেকে তো ওইভাবে দেখেননি, উনি সেটাই এখানে প্রকাশ করেছেন। এবং এই খালেদা জিয়ার যে অবস্থানটা আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে উনি যে একজন জাতীয় অভিভাবক দাঁড়িয়েছিলেন এবং যাকে কেন্দ্র করে বাংলাদেশ চলছিল, এমন একটা অবস্থা উনি চলে গিয়েছিলেন। এটা কিন্তু নতুন করে আবার সামনে আসছে, কি বলবেন? খালেদা জিয়ার মৃত্যুর পরে আমরা গণমাধ্যমে সব জায়গাতে অনেক বিশেষজ্ঞকে, অনেক একাডেমিককে, অনেক রাজনীতিবিদকে বিভিন্নভাবে তাকে মূল্যায়ন করতে দেখছি, কিন্তু আমার ধারণা তাকে মূল্যায়ন করার এখনও অনেক বাকি। কেননা আমরা গত 7 দিনে বা গত কয়েকদিনে যা দেখেছি, অনেক অংশ রয়েছে আমরা খালেদা জিয়াকে তার সময়কালে তো করতেই পারিনি, এমনকি তার চলে যাওয়ার পরেও আমাদের আরেকটু সময় লাগবে উপলব্ধি করতে। এর একটা কারণ হচ্ছে উনি তো মৃদুভাষী ছিলেন, উনি তো তার ক্রেডিট নিতেন না, কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে ফ্রি মার্কেট অর্থনীতি করতে বা উদারীকরণ অর্থনীতি করতে তার যে ভূমিকা, নারী শিক্ষার ক্ষেত্রে তার যে ভূমিকা, এবং বাংলাদেশের মানুষকে এই যে ভ্যাট ট্যাক্স দিয়ে একজন যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে তার যে ভূমিকা, কিংবা আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে সঠিক অবস্থান প্রায় 4 দশক জুড়ে, এই জিনিসগুলোকে আমাদের আরও গুরুত্বের সাথে মূল্যায়ন করতে হবে। দুর্ভাগ্যজনক হচ্ছে যে তার জীবনের অর্ধেক সময় কিন্তু সংগ্রাম, নির্যাতন কিংবা জেলখানায় কেটেছে, কিংবা বিরোধী দলে কেটেছে। আপনি জানেন এই দেশে বিরোধী দলের মর্যাদা নাই এবং বিরোধী দলকে অনেক সমস্যার ভেতর দিয়ে যেতে হয়। তারেক রহমান সঠিকভাবেই বলেছেন, কারণ না যেহেতু খালেদা জিয়া তার মা, অতএব মাকে তো তিনি একভাবে দেখেন মা হিসাবে, আরেকভাবে দেখেছেন পার্টির প্রধান হিসাবে। আরেকটা দুর্ভাগ্যজনক ঘটনা হয়েছে, 17 বছর সরকার তাকে দেশে আসতে দেয়নি, দেশে আসার সুযোগ ছিল না। খালেদা জিয়া কোনোদিন বিদেশে যেতে চাননি, বিদেশে বাংলাদেশকে তার ঠিকানা বলেছেন। ফলে মা ছেলের একটা সময়ের দূরত্বও তৈরি হয়েছে, শারীরিক নৈকট্য,
মানুষকে অনেক কিছু বুঝতে সাহায্য করে, এটি কিন্তু ভার্চুয়ালি সম্ভব না। উনি ম্যাজিক্যাল একটা ফিগার, এবং যেইভাবে বিএনপিকে ধরে রেখেছেন, বিএনপিকে দাঁড় করিয়েছেন এবং বিএনপিকে পর অন্তত 3 বার ক্ষমতায় নিয়েছেন, এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এবং যারা আগামীতেও সরকারে যাবেন কিংবা রাজনীতি করবেন তাদের অনেক গুরুত্বের সাথে দেখতে হবে। উনি কিন্তু দলের ভেতরে ঐক্যের প্রতীক তো বটেই, কিন্তু সমাজে আপনি গত 16 মাসেও খেয়াল করবেন বিএনপি একসময় অন্তর্বর্তী সরকারের ব্যাপারে বেশ কঠোর অবস্থান নিচ্ছিল। তখন আমরা শুনেছি যে তার উপদেশের কারণেই বিএনপি অনেকটা অবস্থান থেকে সরেছে। কাজেই এই যে উপলব্ধি করতে পারা যে এখন বিএনপির শোডাউনের সময় না, অথবা যৌক্তিক অবস্থান হলেও সেটি নেওয়ার সময় না, এই বিচক্ষণতা এটি কিন্তু বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমরা দেখেছি। উনি যদি আরও কয়েক বছর আমাদের জীবনে থাকতেন, রাজনীতিতে থাকতেন, বিশেষ করে আমার ব্যক্তিগত ইচ্ছা ছিল যে উনি একটা সুসময় দেখে যেতে পারতেন, যে যেই সময় মানুষ তাকে আবার ভোট দিচ্ছে, উনি আবার সরকার পরিচালনা করছেন। আমরা তখন রাজনীতিতে একটা রূপকথার মতো কিংবদন্তি ফিগার হিসাবে তাকে দেখতে পেতাম। কাজেই আমি বলবো যে তিনি বিদায় নিয়েছেন, কিন্তু একজন রাজনীতিক আসলে কখনো বিদায় নেন না। তার কাজ, তার দর্শন এবং তার ভিশন এটি আমাদেরকে অনেকখানি চালিত করতে পারবে। একটা বিষয় আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে শেষ পর্যায়ে এসে, বিশেষ করে গত 15 বছরের ফেসিস্টের সময় খালেদা জিয়া কিন্তু আসলে একটা ইউনিফাইড ক্যারেক্টার হয়েছেন। তাকে কেন্দ্র করে এটা সারা বাংলাদেশ এক জায়গা হতো, তার উপর আস্থা রেখে যেত, মানে একটা আস্থাশীল চরিত্র, যে হ্যাঁ ঠিক আছে খালেদা জিয়া আছেন, একটা সমাধান হবে। আমি এই টকশোতেই শেয়ার করছিলাম সেদিন যে আমি সরকারি পর্যায়ে এবং এখন যে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল জামাত ইসলাম, এদের লিডারদের সঙ্গে আমি কথা বলেছিলাম অনেক সময় পেশাগত কারণেই। সবাই কিন্তু একটা কথা বলেছে, যেমন জামাত বলেছে যে খালেদা জিয়া কোনো কিছু বললে এটাকে অ্যাভয়েড করা কঠিন, এটা সম্ভব না আমাদের পক্ষে, কী পরিমাণ আস্থা। সরকার উপদেষ্টা বলেছেন যে উনি তো আছেন, এত দুশ্চিন্তা কিছু নেই, এটা সমাধান হবে। এই যে বিশাল একটা আস্থা, এবং তাকে সবাই পছন্দ করত। এবং আপনি দেখবেন আমাদের দেশের একসময় আলেমরা নারী নেতৃত্ব মানতে রাজি ছিলেন না, কিন্তু খালেদা জিয়ার ব্যাপারে তারা সবাই উদার, অত্যন্ত ফ্যাশনেবল মহিলা, কিন্তু আমাদের দেশে খালেদা জিয়ার ব্যাপারে তাদের কোনো ধরনের নেই, বাধা নেই বা আপত্তি নেই। এই যে ইউনিফাইড ক্যারেক্টার হয়ে যাওয়া, এখন অনেকে বলছেন যে এই ধরনের ক্যারেক্টার এই মুহূর্তে বাংলাদেশে নেই, এবং যেটা আমাদের খুব একটা আমাদের জন্য কি বলবো এক ধরনের একটা শূন্যতা বা একটা সংকট তৈরি হতে পারে। ধরুন আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে নেতৃত্ব, এবং জাতীয় নেতৃত্ব, দলের নেতৃত্ব না, এবং সরকারের নেতৃত্ব, যিনি বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে, আমাদের তো অর্থনৈতিক এবং রাজনৈতিক ধ্বংসস্তূপ তৈরি হয়েছে, সেখান থেকে নতুন একটা উত্তরণের পথে নিয়ে যাবেন। দেখুন আলেমরা অথবা দক্ষিণপন্থীরা, এমনকি ধর্মবিশ্বাসী মানুষ যারা শরিয়া আইনও চেয়েছেন, তারাও খালেদা জিয়ার সাথে জোটবদ্ধভাবে আন্দোলনও করেছেন, সরকারেও থেকেছেন। এই যে এত ভিন্ন মতের মানুষকে একসাথে পরিচালিত করতে পারা, এটি কিন্তু একটি অনন্য গুণ, এটি আমরা বেগম খালেদা জিয়ার রাজনীতিতে দেখেছি। আরেকটি কথা আপনাকে আমি বলি, অনেক সময় সরকারে থেকে জোর করে নির্বাচন করে কিংবা নির্বাচন না করে নিজেকে চতুর্থবার প্রধানমন্ত্রী ঘোষণা করে মানুষের ভালোবাসা থেকে আপনি ঠিক বিপরীত জায়গায় চলে যান, আপনাকে পালিয়ে যেতে হয়। আর বেগম খালেদা জিয়া নির্যাতনের শিকার হয়েছেন, 16 বছর ক্ষমতা কেন্দ্রের বাইরে, কিন্তু জনগণের ভালোবাসা কি যে বহিঃপ্রকাশ হতে পারে সেটি আমরা সেদিন তার জানাজায় না দেখলে বুঝতে পারতাম না। আমার ধারণা সব রাজনীতিকের উচিত হবে কতটা ভালোবাসা অর্জন করা যায় সেই প্রতিযোগিতায় নিজেকে অবতীর্ণ করা। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে কিছু দুর্নীতি করার চেষ্টা করি, ক্ষমতায় থেকে কিছু অনিয়ম করার চেষ্টা করি, এবং যে কোনো মূল্যে ক্ষমতায় ঝুলে থাকার চেষ্টা করি। এর তিনোটার একটিও কিন্তু খালেদা জিয়া করেননি। আমার তার প্রতি একটা দুর্বার আকর্ষণ আছে যে কি করে নির্বাচন অথবা গণতন্ত্রকে উনি সবার উপর স্থান দিয়েছেন। উনি নির্বাচিত প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। 15ই ফেব্রুয়ারির যে ইলেকশনটি উনি কয়েকদিনের মধ্যে বাতিল করলেন, সেটি বাতিল না করলেও বাংলাদেশের সরকারে অনেকে থেকে যেতে পারেন। পরবর্তীতে আমরা তার উদাহরণ দেখেছি, উনি কিন্তু 12 দিনের মধ্যে বাতিল করে দিয়েছেন। কিন্তু তার উপলব্ধি হয়েছে যে এই নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করেনি, এটা একটা নিয়ম মাফিকের নির্বাচন হয়েছে, এটি ছেড়ে দিয়ে আমাদেরকে নির্বাচনে যেতে হবে। এই ঘটনা বাংলাদেশে একবারই ঘটেছিল। কাজেই আমি বলবো রাজনীতিতে যারা আছেন
আগামীতে যারা আসবেন তারা তার দলের হতে হবে না, তাকে বিএনপির সমর্থক হতে হবে না, কিন্তু একজন এই মাপের রাজনীতিকের কাছ থেকে তার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক কিছু শেখার আছে। আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিশেষ করে গত 15 বছর ফেসিলিটির সময় সরকার এবং দল একাকার হয়ে গিয়েছিল। খালেদা জিয়া কিন্তু 10 বছর শাসন করেছেন, দল দলের জায়গায় ছিল, সরকার সরকারের জায়গায় ছিল। এটা আমরা খুব প্রত্যক্ষভাবে দেখেছি। ইদানিং আবার একটা প্রবণতা তৈরি হয় কিনা এই আশঙ্কা তৈরি হয়েছে যে দল এবং যে দলই ক্ষমতা আসুক না কেন, দল এবং সরকার একাকার হয়ে যায় কিনা, এই প্রবণতা কিন্তু আমরা ক্ষমতা আসার আগেই কিছুটা লক্ষ্য করছি। সেটা হোক জামাত, হোক বিএনপি, সবার মধ্যেই এটা একটা আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে পিছিয়ে দেয়। জি, এই জিনিসগুলো অতীতে যারা করেছে তাদের ফল ভোগ করেছে। এখন আপনি যদি একই ফল ভোগ করতে চান কিংবা তার চেয়েও খারাপ কিছু, তাহলে আপনি এই প্র্যাকটিস করবেন। আমরা বিগত শাসন আমলে দেখেছি সরকার, দল এবং সংসদ একাকার, কাজেই অদ্ভুত শাসন। এবং বিরোধী দল সহ। হ্যাঁ, বিরোধী দল সহ, কেউ কাউকে যে জবাবদিহিমূলক অ্যাকাউন্টেবল রাখবে, আপনি তার পথ খোলা রাখেননি। তার পরিণতি কিন্তু 5ই অগস্ট। কাজেই এই যে আমরা ইদানিং শুনছি যে জাতীয় সরকার, কথার কথা নির্বাচনের পরে, কিন্তু সেটিতে আপনাকে মনে রাখতে হবে যে ফাংশনাল ডেমোক্রেসি রেখে জাতীয় সরকার হতে পারে কিনা। আপনাকে অপোজিশন রাখতে হবে, ভিন্ন মতের মানুষকে রাখতে হবে, তাকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব হতে হবে এবং তার রাজনীতি করার অধিকার থাকতে হবে। কাজেই ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের কথা বিএনপি প্রায়ই বলে। সেদিন জামাত ইসলামীর নেতৃবর্গকেও দেখলাম যে আমরা বিএনপির সাথে কাজ করতে চাই, কিন্তু আমি খুব কৌতূহলী এই কাজের স্পেসটা কি হবে সেটি নিয়ে। কারণ আমরা অতীতে যেরকম জাতীয় পার্টি, আওয়ামী লীগকে একসাথে কাজ করতে দেখেছি, সেই ধরনের কাজ আমরা চাই না। কাজেই এই তিনটিকে মিলিয়ে না ফেলে আপনি যদি সবগুলো কম্পার্টমেন্টাল রাখেন, সবগুলোকে আলাদা করে ফাংশন করতে দেন এবং একে অন্যের উপরে জবাবদিহিতার আচরণ করতে পারে, সেটিই কিন্তু গণতন্ত্র এবং সেটি আমাদের রূপান্তরের আশা আকাঙ্ক্ষা। একটা প্রশ্ন আপনাকে পরে করে আমরা শেষ করব। সেটি হলো, এখন যে ধরনের সিমটম আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, আমরা কি আশাবাদী হতে পারবো যে যেই দলই সরকার গঠন করুক না কেন, সরকার এবং দল একাকার হবে না? আমি আশাবাদী হতে চাই, কেননা যে দুটি বড় দলের কথা আপনি বলছেন, যারা সরকার গঠন করার ক্ষমতা রাখে বা সরকার গঠনের সম্ভাবনা আছে, তারা তো নিকট অতীতে দেখেছেন, তারা তো সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, তারা নিকট অতীতে দেখেছেন। দুর্ভাগ্য হলো 15 মাসে কিন্তু শিক্ষা নেয়নি। না, সেটি আমরা পাইনি। 15 মাসে তাদের দেখিনি, সেটি আমরা পাইনি। এবং আমি প্রায় বলে থাকি যে এটি আমাদের দুর্ভাগ্য যে রাজনীতিতে কোনো সংস্কার হয়নি, দলের ভেতরে কোনো সংস্কার হয়নি, দলের আচরণে এবং রাজনৈতিক নেতাদের কথাবার্তাও তেমন কোনো সংস্কার হয়নি। এটি দুর্ভাগ্য, কিন্তু আশাবাদী হওয়া ছাড়া আমাদের আর পথ নেই। কাজে নির্বাচনের ভেতর দিয়ে, বিশেষ করে এই নির্বাচনটিকে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমার ধারণা। এবং আপনি মানুষের মন বোঝা খুব কঠিন, এবং আমি প্রায় বলে থাকি একটি নির্বাচনের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে অনিশ্চয়তা। আমার সবচেয়ে অপ্রিয় দলটি বা যার নীতি আদর্শ আমি পছন্দ করি না, সেও যদি বিজয়ী হয়ে সরকার গঠন করে, আমি তাকে অভিবাদন জানাবো, কেননা ওটাই গণতন্ত্র। আপনি পরবর্তীতে কাজ করবেন, আবার আপনি ফেরত আসবেন, এটি হচ্ছে আমাদের রূপান্তরের প্রক্রিয়া। আমরা 16 মাসে দেখিনি, এটি সত্যি, কিন্তু দলগুলো যদি সত্যি সাস্টেনেবল হতে চায়, দীর্ঘমেয়াদে রাজনীতি করতে চায়, ক্ষমতায় যেতে চায় এবং ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতার বাইরে রেখে বাংলাদেশের প্রগতি কিংবা উন্নয়ন নিশ্চিত করতে চায়, তাদের এই পথে হাঁটা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নাই। আশরাফ স্যার, আমরা একটা বিষয়ে আশাবাদ ব্যক্ত করতে পারি, সেটি হলো যে তরুণরা এখনো সজাগ রয়েছে। সরকার যেই গঠন করুক না কেন, সরকার এবং দল একাকার করে ফেলবে, যা ইচ্ছা তাই করে ফেলবে, সম্ভবত সেই পরিবেশটি বাংলাদেশের নেই। কি বলবেন? আমি একদমই একমত, এবং তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা নতুন চিন্তা করে, তারা কম্প্রোমাইজ করতে শেখেনি। এবং আপনি গত 16 মাসে একটা জিনিস খেয়াল করবেন, বড় দলগুলোর মধ্যে পরিবর্তন না হলেও বাজারে প্রচুর রাজনৈতিক চিন্তার উদ্ভব হয়েছে, প্রচুর ডিসকোর্স হয়েছে। আমাদের নতুন সব কথামালা নিয়ে আমরা কথা বলেছি, অসংখ্য শব্দ এসেছে। এগুলো যে মানে কয়েক মাসের মধ্যে হারিয়ে যাবে বলে আমার মনে হয় না। এগুলো বরং আপনি দেখেছেন 16 মাসে এমন সব বিষয়, সেদিন সিরাজ শিকদারের মৃত্যুবার্ষিকী ছিল, আমরা যেভাবে পালিত হতে দেখেছি, সিরাজ শিকদারের জীবিত অবস্থাও কখনো হয়নি। কাজেই ইতিহাস আপনার জন্য স্থান নির্ধারণ করে রেখেছে। সেই জায়গাটিতে আমাদেরকে মাথায় রেখে আজকের রাজনীতিকে সাজাতে হবে, সরকারকে সাজাতে হবে, এবং নির্বাচনের পরে
জনকল্যাণমুখী, যেটি তারেক রহমান সেদিন তার কথায় জি। বলেছেন যে সবাইকে নিয়ে একটি নিরাপদ রাষ্ট্র গঠনের চেষ্টা করবেন, সেই রকম একটি জনকল্যাণকর রাষ্ট্রের দিকে বাংলাদেশ যাবে বলে আমার ধারণা। আশরাফ কায়সার, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।